না, সোনার বাংলা উনি যেটা ব্যাখ্যা করতে চেয়েছেন, ঐতিহাসিকের দৃষ্টিতে আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি আপনি দেখেন, বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। রবি ঠাকুর বলেছেন তার কাব্যগ্রন্থে, নজরুল বলেছেন, আমাদের প্রত্যেক সাহিত্যিক, সাংবাদিক, লেখক এই অঞ্চলের মানুষ শুধু না, এই অঞ্চলের মানুষ ভালো ছিল, কর্মদক্ষ ছিল, ঐক্য ছিল, সহজ সরল ছিল। তবে যখন তারা ঐক্যবদ্ধ ভাবে যে কোনো সময় তারা লড়াই করেছে, সব সময় ইতিহাসে দেখা গেছে আমরা জিতে গেছি। তো এই অর্থে উনি সোনার বাংলাকে, ঐতিহাসিক যে শত বছরে, হাজার বছরের সোনার বাংলা যাতে আমাদের দেশে ফিরে আসে শোষণ মুক্ত, পাকিস্তান হোক, ব্রিটিশ হোক, ভারত হোক, কারোর দ্বারা আমরা নিয়ন্ত্রিত না, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। শেখ সাহেবকে আপনি যে যাই বলুক না কেন, আমরা তো ক্ষুদ্র জ্ঞান যেটুকু মনে করি, তিনি যে রিস্ক নিয়ে যে আন্দোলনটা করেছেন, বাঙালিদের যে বর্তমান অবস্থা আপনি যদি দেখেন, সেই অবস্থায় যে ঘোষণা তিনি দিয়েছেন সোনার বাংলা, এ যে কত বড় রিস্ক, আপনি ওই জুতোর ভিতরে পা না দেওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে জীবনের বিনিময়ে তিনি আন্দোলন করেছেন এই বাংলাদেশের মানুষের জন্য, তার দলের জন্য, এবং তার দলের প্রতি তার দারুণ ক্ষোভ ছিল। স্বাধীনতার পরও কমপক্ষে 4 বার তিনি শুদ্ধি অভিযান করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, উনি নিজেই করেছেন। যার যে কথা বলছিলেন আপনি, তার মতে সোনার বাংলার স্বপ্ন ছিল যে আমাদের মাছে ভাতে বাঙালি, আমরা বিরাট বিরাট অট্টালিকা গড়ব, এটা না, সবাই একটু খাবে দাবে, খেয়ে পরে আমাদের উপরে কেউ যেন লাঠি না ঘোরায়, এবং গণতান্ত্রিক কথা বলার সুযোগ দিতে হবে। এটাই হচ্ছে তার মূল মন্ত্র ছিল। আমাদের প্রচুর ল্যান্ড ছিল, সাগরে মাছ ছিল, নদী ছিল, আমরা আজকে খাবার নেই, 7 কোটি মানুষের তখন খাবার ছিল না। আমরা এর আগে ব্রিটিশকে দায়ী করেছি 200-250 বছর। আমরা দেখেছি নবাব সিরাজউদ্দৌলার পরিণতিটা কি হয়েছিল। আমরা তারপরে 25 বছর দেখেছি পাকিস্তান কি করলো আমাদের সাথে। তারপরে সর্বশেষ যেটা আমরা দেখলাম, আইয়ুব খান আমাদের সাথে কি করলো, যে গণতন্ত্রের নামে বুনিয়াদী গণতন্ত্র চালু করে আমাদের যে ধ্বংস করলো, বলে পূর্ব পাকিস্তান লোক কিছুই বোঝে না। এই সব কিছু আন্দোলন করেছেন তিনি গণতন্ত্রের রক্ষার জন্য। 75 সালের যেটা বাকশাল হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস উনি অন্তরে এটা চাননি, ইফ আই রিড হিজ মাইন্ড কারেক্টলি। কিন্তু তার কিন্তু উপায় ছিল না, এটা স্বীকার করতে হবে। সেই সময়কার যে প্রেক্ষাপট মনে রাখতে হবে, 71 থেকে 75 মাত্র 3 থেকে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি 4 বছরের ব্যবধান, একটা যুদ্ধ বিক্ষুব্ধ বাংলাদেশে এটা হয়েছে। আজাদ ভাই, আমার পরিষ্কার মনে আছে, আমি এই ব্যাপারে একটা বই লিখব, আমার ছোট্ট বই, বঙ্গবন্ধু ওয়াজ নট এ প্রো ইন্ডিয়ান, হি ওয়াজ এ প্রো বাংলাদেশি বাঙালি। দিস ইজ দি এক্সাক্ট অ্যানালিসিস অ্যাবাউট শেখ মুজিব, কোন ক্রমেই না। এখন আপনি আমার বিএনপির বাইরে বলেন বা আওয়ামী লীগের শত্রু যা খুশি বলতে পারেন, দিস ইজ ইট। এইটা প্রত্যেকটা ইতিহাসের পাতায় তাই লেখা আছে, মাই রিডিং অন রিডিং। সো সোনার বাংলা এখন 45 বছর হয়েছে, আমাদের অর্জিত সাফল্য অনেক বেশি। আজকে আজাদ ভাই এখানে আসছে, আমি এখানে আসছি, আপনি আসছেন, কারণ আমরা বাংলাদেশি মানুষ বলে। সারা দুনিয়াতে আমাদের কোটি কোটি বাংলাদেশের মানুষ আছে। আজকে অর্থনৈতিক উন্নয়ন আমরা অনেক অর্জন করেছি, হয়তো আরো হতো যদি আরো আমরা ভালো ইউনাইটেড থাকতে পারতাম, সেটাই কোনো অসুবিধা ছিল না। হুইচ ইজ টোটালি সারপ্রাইজিং যে 160 মিলিয়ন পিপল, আমি যেটা আমার MBA ক্লাসেও পড়াই, the size of the country is just equivalent to New York State, but the population size is half of the United States population. দুনিয়ার কোন শাস্ত্রে এদের খাদ্য সম্ভার, একজন অর্থনীতিবিদ হিসেবে আমি বলতে পারি, how it is possible to supply food itself, কিন্তু আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত, শুধু আমরা খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছু even much more better than India, forget Pakistan. তো আমাদের অর্জিত সাফল্য, তার স্বপ্ন যেটা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়টা হলো কি জানেন, যে ওনার যে স্বপ্ন সাতটা পূরণ করতে পারেননি উনি, বিকজ ইট ওয়াজ অনলি 4 ইয়ার্স। জিয়াউর রহমানের ওটা 4.5 বছর উনি ছিলেন, উনি ওই এক্সটেনশনটাকে ফলোইং শেখ মুজিব উইথ হিজ ওন স্টাইল হি ডেভেলপ
সামথিং ফর বাংলাদেশি পিপল। ঠিক আছে, এই দুটো নেতার পার্থক্য হচ্ছে এই। এটা হলো এটা স্বীকার করলে কিন্তু আমাদের কোনো গোলমাল আপনার কাছে আসবো যে স্বীকারের বিষয়টা